এখানে একটা হল আছে, আমি জানি না আপনারা কখনো গেছেন কি না, পদ্মশ্রী বলে যাদবপুরে, মানে সেটা মানে আমি এখন যেখানে তার থেকে অনেক দূর। ওখানে আমি একটা ছবি দেখতে গেছি, বিশেষ করে না অরিত্র, ছবিটা ব্যালকনিতে বসে দেখছি, আর ওদের না মানে রিহার্সালটা বন্ধ। দেখছি সিনেমা চলতে চলতে ধোঁয়া উঠছে, ঘাবড়ে গেছি, ধোঁয়া উঠছে হলের মধ্যে, আর 2-3জন বসে আছি। নিচে গিয়ে দেখলে ভাত রান্না করছে। রিহার্সালটা না চালাতে চালাতে ওখানে চেয়ার ফেয়ার সব উঠিয়ে দিয়েছে, বুঝেছো? ওখানে চেয়ার বেঞ্চ ফেঞ্চ কিচ্ছু নেই, ওখানে হলের লোকগুলো রান্না করে থাকে। ভাবো গোটা সিনেমা হলে আমি সিনেমা দেখছি ধোয়া উঠছে, গোটা পর্দায় ধোয়া উঠছে। আমি এইসব নিয়ে যখন কথা হচ্ছে, আমার কথা হচ্ছে যে সিনেমা হলে গিয়ে এখন তো প্রকাশ্যে চুম্বনে কোনো কারোর অসুবিধা থাকার কথা নয়, যে যা করবার করো, ঠিক আছে? ব্যাপার হচ্ছে আওয়াজ করো না। আমার কথা খুব না, আমার কথা হচ্ছে কি, তুমি সব কিছু করো কিন্তু হচ্ছে ফোন ধরে ওই বকবক বকবক সিনেমা হলে, সেইটাও আমি বলছি যে সেটা আমি হজম করতে, আমি ওটা সহ্য করতে পারি না, আমি ওটা হজম করতে পারি না সেটাও। কিন্তু তুই চুমু খাবি না বলে অন্য কেউ চুমু খাবে না? না, চুমু খাক, শোনো, আমি শুধু চুমুর আওয়াজের কথা বলছি না, ওই এলাকাতে আরো ব্যাপারটা আরো ডিপ লেভেলে যায়, ঠিক আছে? তুই হলগুলো যাবি কেন? দেখছি আচ্ছা, ছাবাতে টর্চার চলছে, সবাইকার কি ওই রুম অ্যাফোর্ড করার ক্ষমতা আছে? কিন্তু তাই বলে যদি ছাবাতে কবি বিনীত কুমার সিং সে কবিতা বলছে, আর যদি পেছনে যদি ওই সাউন্ড চলে, দুটো তো মিক্সচার আমার এক্সপেরিয়েন্স এর। দাদা আস্তে আজকে কি তুমি আসতে তখন ওই মোমেন্টে কারোর সঙ্গে কথা বলতে গিয়ে ইচ্ছা করে, তখন তুমি বলবে থাক এই রিভিউটা পরে করব। আমি আমার রীতিমতো কলেজের সঙ্গে দেখালে জিজ্ঞাসা করো, আমি বললাম যে ছেড়ে দাও, আমরা বেরিয়ে যাই। আমার এটা নিয়ে সলিড এক্সপিরিয়েন্স, বেরিয়ে যাচ্ছিলাম। আমার একটা সলিড এক্সপিরিয়েন্স হচ্ছে, আমি বলবো অরিত্র এটা অন্য মানে বের করবে। আমি একটা বান্ধবীর সাথে ছবি দেখতে গেছি, ঠিক আছে? এটা গত বছরের কেস, ছবি দেখতে গেছি, ছবি দেখছি এবার হলটার না অতটা যে ধরা সেই অবস্থা আমি জানতাম না। এবার সে বান্ধবীটা হলে গিয়ে দেখছি চারিপাশটা, মানে ভাবছি কি কোথায় নিয়ে এসেছি। এবার চারিপাশে যারা বসে আছে সব হচ্ছে কাপালরা বসে রয়েছে এবং যা পাচ্ছে করছে, একটা মানে হরার ছবি। ব্যাপারটা হচ্ছে একই তো হরার ছবি দেখতে গেছি, তারপরে এই বান্ধবীটার সাথে এত বছর পর দেখা, তার মধ্যে এরকম একটা হল এবং সবাই ওই হাত পাত ধরে মানে যা পাচ্ছে আপনি করছে, আমি না এইভাবে বসে আছি। মানে যত আমি হাত যদি আমি রাখি, যদি এ এমন কিছু ভাবে যে আমারও ইন্টেনশন এরকমই, এই জন্যই হলে এনেছি, এটা খুব খারাপ হয়ে যাবে। আমি না পুরো গোটা হলটাই ভাবে, পুরো গোটা ছবিটা ভাবে বসে আছি, যাতে একবারও না ভাবে যে আমি হাত ধরার চেষ্টা করছি বা আমার ইন্টেনশন ওটা। আর সারা হলে কেউ ছবি দেখছে না, ঠিক আছে? কেউ ছবি দেখছে না, খালি ওই মেয়েটি এবং আমি ছবি দেখছি। ওটার মতো সিচুয়েশন আমার সাথে কোনো জানি, গোটা ছবিতে একই তো। আমি তো এটাই যে বুঝতে পারি না, এরা হলে গেলে এত কিছু নোটিস করে আশেপাশে। আমি তো সিনেমা দেখি যখন আমি কিছু নোটিস তো পরিবেশ ইম্পর্টেন্ট আমার কাছে, পরিবেশ ইম্পর্টেন্ট। আজকে নবীনায় সিনেমা দেখো সিঙ্গেল স্ক্রিনে, তোমার কোনো অবজেকশন হবে না। তুই মেনকায় দেখো, অবজেকশন হবে না। তুমি দেখো না বসুশ্রীতে, দেখো স্টারের ব্যাপার, বসুশ্রীতে ইঁদুর আছে জানো হলে, তুই ভাবো তো। আরে সোনালিতেই তো ছিল আগে ইঁদুর। একবার আমি যোধা একবার দেখতে গেছি, তখন সে কবেকার কথা, ঠিক আছে? আমি গেছি, দাঁড়িয়ে আছি, শো শুরু হবে, দেখছি একটা লোক হাতে রুমাল নিয়ে বেরোচ্ছে, বলছে আমার হাতে ইঁদুর কামড়ে দিয়েছে। সিকিউরিটি গার্ডকে বলছে আমার টাকা ফেরত চাই, এই চাই। দেখি গল গল করে রক্ত পড়ছে, রুমাল দিয়ে চেপেছে, ঠিক আছে? এবার সিকিউরিটি আবার বলছে আসলে লোকেরই দোষ, খাবে নিচে ফেলবে, ওগুলো চলে আসে মার্কেটে, ওই সোনালির নিচে তো মার্কেট, বলছে ওই মার্কেট থেকে উপরে চলে আসে। সোনালি গেছে কখনো রূপমদা? বিশাল মার্কেট, ঠিক আছে? পিওর ডানলপ আর কি, এই তো এই কাছেই আছি আমরা। সোনালিতে বিশাল বড় মানে প্রচুর ক্যাপাসিটি। সোনালি যদি কেউ ভরিয়ে দিয়েছে, তার মানে তার ছবি ব্লকবাস্টার মনে হচ্ছে 1000 কোটি, মানে এরকম ব্যাপার যাবে, মানে মনে হয় যাবে। তার এখানে কোন ছবিতে হাউসফুল দেখেছি লাস্ট? সোনালিতে আমি খুব কম সিনেমা দেখেছি, কারণ অবস্থা খুব খারাপ। সোনালিতে আমি ছোটবেলায় দেখতাম, যখন আমরা স্কুলে পড়তাম, তখন ধরো অগ্নিপথ সব দেখতাম আর কি, বা বাংলা যে ছবি। আমাদের ওখানে ওই যে পদ্মশ্রী হলটার কথা বললাম, আমার মনে আছে একটা, তুমি ভাবো কিরকম ক্রেজ হতে পারে। ওই বললাম আমি ব্যালকনি নেই, সব সিট ফিট নেই। জওয়ানের শো দিয়েছে, প্রথম দিন ব্যালকনি দিয়েছে, ব্যালকনিতে কটা সিট হবে? 60 থেকে 80টা সিট হবে। ছবিটা সেকেন্ড দিন হলের যে গেট হয় না, রেলিং হয় না, ওটা ধরে লোকে এরকম ঝাঁকি জামালটা ভেঙে দেবে যে সিট বসাও। বেঞ্চ পেতে দেখিয়েছে লোকে 30 টাকা টিকিটে, হাউসফুল। এবং জওয়ান যতদিন চলেছে নিচ খোলা ছিল, তারপর আবার নিচ বন্ধ। আমি এখন হলটার নাম বলবো না, কারণ এই পার্টিকুলার হলে আমি খুব যাই এবং আমার মানে কি সেখানকার যারা টিকিট দেয় সবার সঙ্গে আমি এই হলটায় শুধু পদ্মশ্রীর কথা বললাম না, পদ্মশ্রী মানে হলটায় আমি নিজেও মাঝে মাঝে যাই আর কি। আর ওই হলটায় গেলেই লোকে আমাকে লেখে কি যে তুমি এই ছবিটা এই হলে গিয়ে দেখলে, কারণ হচ্ছে কি শুধু যে হলটার ভেতর খারাপ এমন না, ঠিক আছে?
আমি স্কুটি রাখতে গিয়ে স্কিট খেয়ে পড়ে গেছি, মানে এত শ্যাওলা, আর কেউ গাড়ি রাখে না ওখানে। ব্যাপারটা হচ্ছে আমি একটা ভিডিও করেছিলাম, অঙ্কুশের একটা ছবি এসেছিল, লাভ ম্যারেজ বা কোনো একটা কিছু হবে, আমার একটা ভিডিও আছে, দেখবে ভিডিওটা আছে, ওখানে আমি বলছি ছবিটা দেখছি, ওটা আমি 30 মিনিট দেখেছি, ছবিটা দেখছি যা লাগছে, হলের ট্রান্সফর্মার উড়ে গেছে। এই হচ্ছে পদ্মশ্রী হল, পুরো হল ব্লু, বাইরে থেকে গেট আটকে দেওয়া, 20-30 লোক আমরা আটকে রয়েছি। ওখানে তোমার কিছু না কিছু ঘটনা হবেই হবে, মানে শিওর। তুমি গেলে হয়তো ফ্যান খুলে পড়ে গেল, নিচ থেকে ধোয়া উঠছে, এটা হচ্ছে হল। না আমি কি বলছি, এই জিনিসগুলো কিছু বছর আগে না, মানে আমি জানি না তোমরা তখন হয়তো, তুমি ছোট ছিলে খুবই, আমি জানি না রূপম বলতে পারবে, এইগুলো কিন্তু আগে আমাদের ফিল হতো না। আগে ফিল হতো না তো। দমদমে যে স্টেশন আছে ওর পাশে একটা হল ছিল নেত্র বলে, এখন বন্ধ হয়ে গেছে। এবার নেত্রতে আমি 2 পৃথিবী অনেক স্পেশাল 26 সব দেখেছি। এবার ওই হলটা ধরো বৃষ্টি হলো তো হলের নিচে পুরো জল ঢুকে যায়, ঠিক আছে, মানে তুমি গেট দিয়ে ঢুকবে জল, নিচে যে বসে আছো তোমার পায়ের নিচে জল, ঠিক আছে, এরকম হল আর কি। এবং এই হুগলি টুগলিতে কী সব হল আছে আমি শুনেছি, আমার বাবার কাছে গল্প শুনতাম, আমার বাবা প্রচুর সিনেমা দেখতো, যে সিনেমা চলতে চলতে হট করে বিজ্ঞাপন দিত যে এখন মানে আসছে, মানে বান টাইপের এসছে, তো প্রত্যেকে পা তুলে বসুন, তো পা তুলে বসতো নিচ দিয়ে জল, মানে গঙ্গার একদম ধারে যেহেতু ঢুকছে। তো এগুলো কিন্তু মানে আমি অ্যাটলিস্ট আমার ক্ষেত্রে বলছি, তখন কিন্তু ফিল হতো না, এটা আমার ক্ষেত্রেও সত্যি। মানে রথীন্দ্র সিনেমা হলে আমি সিনেমা দেখতে যেতাম, আমি বলছি সালমান খানের হচ্ছে রথীন্দ্র সিনেমাটা সব থেকে বেশি ক্রেজ ছিল। ওই রকম ক্রেজ আমি আর জীবনে কোনোদিন দেখিনি কোনো হিরোকে নিয়ে, আর কোনোদিন দেখবো বলে আমার মনে হয় না। কারণ ওই হিস্টেরিয়া, সোদপুর স্টেশন কি তুমি গেছো কখনো? সোদপুর স্টেশনের 4 নম্বর থেকে নেমে যারা রথীন্দ্র সিনেমা হল শো দেখেছে তারা খুব ভালো রিলেট করবে। আমি 2012-2013 এই সময়ের কথা বলছি। সালমান খান সেই সময় যে পিক সময় যাচ্ছে নিজের কেরিয়ারে, পরপর সিনেমা ব্লকবাস্টার হচ্ছে, সালমান খানের না একটা বিশাল বড় একটা কাট আউট বেরোতো, এবং সেটাকে নিয়ে ওই পুরো যে একটা রাস্তাটা রথীন্দ্র সিনেমা, একটা বিশাল বড় সামনে রাস্তা রয়েছে, সেই রাস্তাটায় যেভাবে ভিড় হয়ে যেত, মানে 4:45 শো থাকতো রথীন্দ্রতে বা 4:30 শো থাকতো, তার আগের 1 ঘন্টা জুড়ে যা হতো সেখানে। এবং তারপর লোকজন যখন, যেহেতু ওই রকম মানে হই হট্টগোল করে তারা ঘেমে গেছে প্রচণ্ড, তো আমি এরকম ক্রাউডের সালমান খানের পরপর সিনেমা দেখেছি, ওই কিক, ঠিক আছে, রেডি, এইগুলো পরপর দেখেছি। রেডি বলবো না আমি, রেডি আরেকটু আগের, বজরঙ্গি ভাইজান, ঠিক আছে, এইগুলো পরপর দেখেছি, সুলতান, একথা টাইগার, এক্স্যাক্টলি এই সিনেমাগুলো, সেগুলো না লোকজন খালি গায়ে বসতো, বললে লোকে বিশ্বাস করবে না। পুরো যে ফ্যান বেস সালমান খানের, তারা সবাই সালমান খানের ফ্যান ক্লাব থেকেই এসেছে, বোঝা যাচ্ছে, তারা সবাই খালি গায়ে সিনেমা দেখছে। আমরাই হয়তো কিছু জন হয়তো গেছি যারা, না এই যে জিনিসটা ও বলছে না রাস্তা জ্যাম পড়ে যায়, এই জিনিসটা হাতিবাগানে হড়বগ হতো, মানে হাতিবাগানে যেহেতু আমি এটা হাতিবাগানে একটু আমি দেখেছি সামনাসামনি, তো যদি দেবজিতের সিনেমা লাগে, ধরো দেবের সিঙ্গেল সোলো রিলিজ হয়েছে, তাহলে ধরো মিত্রাতে এলো, ঠিক আছে, তখনও রাস্তা ব্লক। আচ্ছা এবার আমি তোমাকে 2011 একটা ঘটনা বলছি, যে রেডির কথা বলছে, রেডি 3 জুন বেরিয়েছিল, ওই দিনকে পাগলু আর শত্রু বেরিয়েছিল, ওই দিনকে হাতিবাগানের পুরো অবস্থা খারাপ, ঠিক আছে, হাতিবাগান একটা বিজিয়েস্ট রোড, তো পুরো মার্কেট, এবং ওখান দিয়ে এখন তো ট্রাম ফাম কমে গেছে, তখন ট্রামও যেত, বাসও যাচ্ছে, ঠিক আছে, পুরো রাস্তাটা ব্লক। কেন জানো তো? মিনারে জিতের ফ্যান ক্লাব এসছে, মিত্রাতে দেবের ফ্যান ক্লাব এসছে, ঠিক আছে, আর একটা রথ নিয়ে এসছে, রথ হয় না ওই ঘোড়ার গাড়ি, ওরকম একটা বানিয়ে সাজিয়ে ফাজিয়ে নিয়ে এসছে, মানে ওদেরকে দেখাতে হবে এদেরকে, এদেরকে দেখাতে হবে ওদেরকে। আর তার একটু আগেই ফরিয়াপুকুরের যে গলিটা, ওখানে টকিজ হাউসে রেডি চলছে। এবার সালমান খানের ফ্যানরা আবার কোথা থেকে পজিশন নিয়ে ওইখানে, ফরিয়াপুকুরের সিনেমাটা এখন বন্ধ হয়ে গেছে, পুরো রাস্তাটা না মানে এত লোক, কোনো গাড়ির কোনো মুভমেন্ট নেই, কিন্তু সেই যে মানে রাস্তার মাঝে দাঁড়িয়ে আছি, যে মানে তুমি ফিল করতে পারো যে একটা সিনেমা দেখতে গেছে, একটা কিছু ইভেন্ট হচ্ছে, ওই ব্যাপারটা এখন পুরো। আমি 2013 সালের কথা বলছি, ওরও আরও পরে দেখতে গেছি ওয়ান্স আপন এ টাইম মুম্বাই দোবারা, কীরকম চেন্নাই এক্সপ্রেসের আর ক্রেজ ভাবো বসের, নবীনাতে পোস্টার ছিল, মানে শো ছিল, ওয়ান্স আপন এ টাইম মুম্বাই দোবারা গেছি, শো নেই, চেন্নাই এক্সপ্রেস এত ভালো চলছে, চেন্নাই এক্সপ্রেসের শো, ম্যানোকায় পোস্টার দেওয়া হয়েছে, নেয়নি ছবি, 2 জায়গাতেই চেন্নাই এক্সপ্রেস চলছে। আমরা সবাই গেলাম হচ্ছে হাতিবাগান, ওখানেই সব শো পাবো, ওখানে গেলাম, ওখানে আমি পেয়েছি, গিয়ে দেখছি, আর মানে আমরা কালকের টিকিট আজকে অ্যাডভান্স কাটবো, গেছি, গিয়ে দেখছি বস চলছে, মিনারেও চলছে, ইয়েতেও চলছে, মিত্রাতেও চলছে, শো ভেঙেছে, আমরা খালি এখান থেকে ক্রস করে টিকিট কাটতে যাবো, শো ভেঙেছে, পুরো ক্রাউড এমন হয়ে রয়েছে যে আমরা যেতে পারবোই না, আমরা ভিড় কাটিয়ে গিয়ে টকিজ হাউসে গেছি, ওখানে চেন্নাই এক্সপ্রেস চলছে। ঠিক আছে, যখন এত দূর এসেছি, ঘেমে ঠেমে গেছি, রিলিজ করেছিল চেন্নাই এক্সপ্রেস দেখেনি, চেন্নাই এক্সপ্রেস দেখেনি, মানে 15 আগস্টের আগের কথা বলছি আমরা, চেন্নাই এক্সপ্রেস দেখেনি,
আমার তো এরকমই ছিল, চেন্নাই এক্সপ্রেস দেখে আর টিকিটের দাম বেশি ছিল না, হলটা বেশ বড় হল, দেখে নিলাম, দেখে বেরোলাম। একটা হল ছিল পুষ্পশ্রী না পূর্ণশ্রী, ওই ইয়েতে যেতে, স্টারে যেতে, ওই হলটাতেও না, চলছে। ওটার নাম হচ্ছে আমাদের দর্পণা। দর্পণাতেও চলছে চেন্নাই এক্সপ্রেস। দেখো খালি ক্রেজ দেখো। ইয়েতে গেলাম, স্টারে গেলাম, ওখানে চলছিল হচ্ছে ওয়ান্স আপন ইন মুম্বাই দোবারা। আমরা পরের দিনে টিকিট কাটলাম, পরের দিন 15ই আগস্ট ছবিটা রিলিজ হয়েছে, 14ই না 15, আমরা 15 আগস্টে গেছি, দেখতে গেছি। যেই টাইমে ঢুকছি আমরা, তখন হচ্ছে একটা অক্ষয় কুমারের একটা অডিয়েন্স, যারা সব ব্যান্ড পার্টি ফ্যান পার্টি নিয়ে আসছে, আর এদিকে শাহরুখ খানের যারা ফ্যান্স, তারা হচ্ছে ছবিটা সেকেন্ড উইক, তারা হচ্ছে ওইখানটায় সব দাঁড়িয়েছে। দুটো দলের মধ্যে, আরে ওরকম পিকচার আমি জীবনে দেখিনি। বাংলায় কি হয়, মানে ওরা হচ্ছে সব হিন্দি কথা বলছে এবং খালি গায়ে মারপিট করছে, পুলিশ থেকে শুরু করে সব লোক দাঁড়িয়ে রয়েছে, আমরা দাঁড়িয়ে দেখছি। মারপিট দেখে আমি ওরকমভাবে লোককে এনজয় করতে দেখেছি। তারপরে কিছুক্ষণ মারপিট থামলো, বৃষ্টি হলো, সবাই উত্তাল নাচ, তারপর আমরা সিনেমা দেখতে ঢুকলাম। জওয়ান কেজিএফও না একটা হিস্টোরিয়া হয়েছে, কিন্তু সেটা না আমার খুব পলিশড মনে হয়েছে। আগেকার ব্যাপারটা নেই, আগেকার ব্যাপারটা নেই, আগে মানে ওই উন্মাদনাটা নেই। আমরা দেখতাম, আমরা সিনেমা দেখা পাবলিক হচ্ছে মালঞ্চে হলটাই বন্ধ হয়ে গেল, মালঞ্চে সালমান খানের কাটাউটে দুধ ঢালা হতো, এগুলো দেখা লোককে বিশ্বাস করবো, এগুলো এখন আর হয় না। মিত্রা সিনেমা হলে আমি ককপিট দেখতে এসেছি। এবার ককপিট কিন্তু সেরকম সিনেমা নয় যেখানে হচ্ছে যে মানে স্ক্রিনের সামনে গিয়ে এবার নাচানাচি আরম্ভ হয়ে যাবে। দেখছি ককপিটে মানে মিত্রা সিনেমা হলে আমি দেখেছি দেবের একটা অডিয়েন্স রয়েছে, মানে ছিল সেই সময়। ককপিট, হইচই আনলিমিটেডে যতদূর আমার মনে পড়ছে যে দেবদা সম্ভবত এসেছিল নিজে, হ্যাঁ। এবং আমি সেই সময় পাস কাটিয়ে, কারণ আমি হইচই আনলিমিটেড দেখিনি হলে, আমি এক যে ছিল রাজা দেখতে যাচ্ছিলাম। আমি দেখছি যে কি হুলুস্থুল কাণ্ড হয়ে গেছে, আমি 3টে সিনেমা ওই দিনকে মানে হাঁটা যাচ্ছে না। আমি শ্যামবাজার মেট্রো থেকে ইয়েতে পৌঁছানোর চেষ্টা করেছি, যে বেসিক্যালি মিট্রার ঢু মেরে যাবো যে কি দিয়েছে না দিয়েছে, তখন তো গুগলে দেখতামও না ওই ফেসটাতে। এই যে ভিড়টা, ধরো আজকে একটা ভিড় তো যে কোনো বাংলা ছবির একটা ধরো বড় বাংলা ছবি আসলো, সেই বাংলা ছবিটা অডিয়েন্স হচ্ছে হাউসফুল যাচ্ছে, কিন্তু যে ভিড়টা আমরা কথা বলছি ওটা কিন্তু তুই মাস ফিল্মেই পাবে। ওটা উন্মাদনা, ওটা ভিড় নয়, ওটা উন্মাদনা। মানে ওখানে যা হচ্ছে, মারপিট হচ্ছে, নাচা গানা হচ্ছে, উল্লাস হচ্ছে। ও তো প্রথমে লিওর দিয়ে শুরু করলো, লিওতে ওই যে গানটা হচ্ছে না রেড্ডি গানটা, ওই গানটার হিন্দিটা তুমি কখনো শুনতে পারবে না, মানে ওটার এতই বাজে লিরিক্স গুলি মারো, গানটা শুরু হয়েছে, সব লোক চলে গেছে স্টেজে। মানে আমরা হিন্দিটা গানটা শুনিই নি, সব লোক নাচ করা শুরু করে দিয়েছে। আচ্ছা, খাদানে কি ওই জিনিসটা পেয়েছিল? হ্যাঁ, খাদানে পেয়েছিলাম। খাদানে আমি মাল্টিপ্লেক্সে দেখেছি, আমি খাদানে আমি প্রিয়তা দেখেছি। আমি বলছি, আমি সাগরনীলকে এসে বেরিয়ে বলেছিলাম, আমার পাশে না একটা মানে অল্প বয়সী মেয়েদের একটা গ্রুপ বসেছিল, ওরা এরকমভাবে নাচ করছিল, আমার চশমা পড়ে গেছিলো। মানে নাচ দেবদা করে হাত ফাত নিয়ে যেরকমভাবে করেছে, ওটা মেয়েদেরই। আচ্ছা, দেবদার আমি বলছি আরেকটা স্ট্রং। এবং যখন হচ্ছে ওই গানটা হলো না, রাধারানী গানে কে নাচ করে, মানে ওই গানটা তো বিশেষ করে সিনেমা হলে ওই গানটা অন্যরকমই। হ্যাঁ, মানে এখন ওই গানটাতে আমি দেখছি রাধারানীতে সবাই নাচতে চলে যাচ্ছে, ঠিক আছে। আর আমার খুব অদ্ভুত লাগছিল হচ্ছে যে ওই আরে একটা গান ছিল মাঝখানে, খুব মানে অদ্ভুত রকম একটা গান, স্যাড সং, ওখানে দেখছি সবাই রিল ভিডিও বানাচ্ছে ছবিটা। ওটা খুব বাজে এক্সপিরিয়েন্স। মানে সিনেমা হলে ঢুকতে গিয়ে যদি কেউ রিল ভিডিও বানায়, তবে খাদানের ক্ষেত্রে একটা উন্মাদনা দেখেছিলাম। আমি খাদানের কথা বলবো। দেবদার একটা মানে অ্যাকচুয়ালি কেন ভালো প্রডিউসার সেটা বোঝা যায় আর কি। দেখবে রূপমন্দির এসেছিল, দেখবে পরে কয়েকটা সিঙ্গেল স্ক্রিনে যখন প্রমোট করছিল তখন রূপমন্দির এসেছিল। আমি অরিত্রদাকে অনেকদিন আগে থেকে, রূপমদাকে বলেছি কিনা আমি জানি না, যে রূপমন্দিরে দেবদার, এবং শুধু দেবদার নয়, দেবদার একটা আলাদা করে ক্রেজ রয়েছে, বাংলা সিনেমার একটা আলাদা করে ক্রেজ রয়েছে রূপমন্দিরে, উদয়নেও রয়েছে, বিভৎস ক্রেজ রয়েছে। মানে আমি নবীনা যে হলটা, ওই হলের বাইরে না একটা খুব বয়স্ক করে একজন মহামাডান রয়েছে, চিপস বিক্রেতা রয়েছে, এবং ওনার সাথে আমার প্রচুর কথা হয়, উনি আমাকে নাম ধরে চেনেন। তা আমি ওনাকে কি জিজ্ঞাসা করি যে এই যে ছবিটা আসলো, সত্যি বলে সত্যি কিছু নেই, সেই দিনকে আমি জিজ্ঞাসা করি যে এতদিন কেমন রেসপন্স গেল। ডিসেম্বরে আমি লাস্ট গেছিলাম, তো তিনি আমাকে বললেন যে খাদান অবধি খুব ভালো রেসপন্স গেছে। এবার খাদানের শো রিপ্লেস করে একটা ছবি এসেছিল, আমি নাম বলবো না ছবিটার। তা উনি আমাকে তখন বললেন যে এই ছবিটা আনাটা খুব ভুল, এবং উনি যে কথাগুলো বলতেন না, মানে বোঝা যেত ওটা এরা তো দেখছে না। উনি আমাকে বললো প্রথম দিন ভিড় হয়নি মানে লোক দেখবে না, এটা উনি আমাকে বলেন। এবার ওদের আলাদা রকম অ্যানালিসিস। ওই ছবিটা বক্স অফিসে ওয়ার্ক করেনি, একদমই চলেনি ছবিটা আর কি। বাট উনি আমাকে যেটা বললেন যে খাদানে একটা ভিড় দেখা গেছে, নবীনা না অডিয়েন্স যায় দেখতে, কিন্তু উনি যে ভিড়টার কথা বলছেন ওটা খাদান
বা ধরো জওয়ান, এরকম ধরনের ছবির ক্ষেত্রে না সপ্তাহের উপর সপ্তাহ হয়। তুমি 3 নম্বর সপ্তাহ গেছো হয়তো ছবি দেখতে, না কিন্তু সিঙ্গেল স্ক্রিনে ওই যে তুমি যে বলতে যেটা মানে হোল্ড করে রেখেছো অনেক সপ্তাহ ধরে, এটা কিন্তু প্রজাপতিতে হয়েছে। প্রজাপতিতে আমি মিনারে জিজ্ঞেস করেছি, আমি মিনারে মাঝে মাঝে ছবি দেখতে, মিনারে আমি জিজ্ঞেস করেছিলাম, ওরা প্রজাপতি নিয়ে খুব হ্যাপি ছিল, বলছে প্রজাপতি হেভি করে দেখিয়েছে, প্রজাপতি কিন্তু ব্যাপক টেনেছিল লোক। আর আরও একটা অবাক করার মতো ব্যাপার, টনিকও কিন্তু প্রচুর লোক টেনে। হ্যাঁ, লোকে ভাবে যে এগুলো খালি মাল্টিপ্লেক্সে চলেছে, কিন্তু তা নয়, কিন্তু মানে সিঙ্গেল স্ক্রিনেও কিন্তু রূপমন্দির এই সিনেমাগুলো সব মানে বহু সপ্তাহ এই ছবিটা এসছে, আমরা তো মানে আমাদের রিভিউ পারসেপশন যাই হোক, দ্য একেন, এই ছবিটা কিন্তু অডিয়েন্স দেখছে, হ্যাঁ ঠিক আছে, এবং জেনুইনলি দেখছে ছবিটা। না আমার তো মজা লেগেছে, তোমার রিভিউ খারাপ, না আমার রিভিউ খারাপ, কোথায় খারাপ? তোর রিভিউ। আচ্ছা, আমি ওটা বললাম অন্য কেন্দ্রে, আমার তো রিভিউ তো মোটামুটি ডিসেন্ট রিভিউ। আমার রিভিউ ভালো, বিকজ আমার কিন্তু আমি এনজয় করছি, আমার মধ্যে 3টে একেন বছরের মধ্যে এটা বেস্ট। আমারও মনে হয়েছে এটা যে আগের একেন, আমার 3টে বলবো না, আমি আগের একেনের থেকে তো বেটার মনেই হয়েছে, অ্যাড ফেরা ঢোকায় নিয়ে আলাদা বিষয় সেটা। ব্যাপারটা হচ্ছে যে অডিয়েন্স যদি ছবির সাথে কানেক্ট করে নেয় এবং যদি বোঝা যাচ্ছে ছবিটা না মাল্টিপ্লেক্স চেনে ভালো ব্যবসা দিচ্ছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হয়, যদি ছবিটা খুব না নিশ হয়ে যায় বাংলা ছবির ক্ষেত্রে, ছবিটা মোটামুটি আমাদের এখানে তাহলে চলছে বোঝা যায়। আর যদি বোঝা যায় মাল্টিপ্লেক্সে কালেকশন 8 লাখ, কিন্তু ছবিটা কোথাও একটা গিয়ে বলছে ওটা 2-3 কোটি ব্যবসা, বোঝা যাবে জল আছে তার মধ্যে। রূপম কিন্তু অনেক পোল খুলে দিচ্ছে। যাই হোক, আমি তোমাদের রিভিউ নিয়ে লাস্ট কোয়েশ্চেন করি, তারপর একটু ফিল্ম নিয়ে আলোচনা করবো। মানে এখনো আলোচনা বাকি আছে? না অনেকটা বাকি নেই, জাস্ট বেসিক বাকি রয়েছে। সেটা হচ্ছে তোমাদের নামে মাঝে মাঝে অ্যালিগেশন, ওটা পেড রিভিউ। ওকে, তো সেইটাকে তোমরা কিভাবে অ্যাড্রেস করো? কে আগে উত্তর দেবে? আমি আগে বলছি। বিষয় হচ্ছে যে আমি এই পডকাস্টের মারফত বলে দিতে চাই, সেটা হচ্ছে যে পেড রিভিউয়ের জন্য ফোন আমার কাছে এসেছে, ঠিক আছে, এবং আমি তাদেরকে তো মানে খারিজ করে দিয়েইছি, সেটা আলাদা ব্যাপার। বিষয় হচ্ছে যে এরকম ফোন আসছে এখন, হ্যাঁ, যে বিষয়টা আমি এনজয় করছি না। তো আমি পডকাস্টের মারফত বলে দিতে চাই যে আর্টিস্টিক 7 সেন্সকে কখনো কেনা যাবে না। যারা ভালো সিনেমা বানায় তাদের সিনেমাকে আমি ভালো রিভিউ দেবো, যারা খারাপ সিনেমা বানায় তাদের সিনেমাকে আমি খারাপ রিভিউ দেবো। যদি আপনার ইন্টারভিউ করানোর থাকে কোনো শিল্পীর সঙ্গে, আপনি ইন্টারভিউ করাতে পারেন, আমি ইন্টারভিউ করব, ইন্টারভিউ আমি করেই থাকি। কিন্তু আমার ওই পেড রিভিউ এসবের জন্য দয়া করে ফোন করবেন না। আর এক জায়গা থেকে দুবার যেন ফোন নাই আসে। আপনি হয়তো এই ইন্টারভিউ দেখলেন না, সেই জন্য মানে এই পডকাস্ট এখন হয়তো অনেকের কাছে, অনেক পিয়ারের কাছে পৌঁছবে না, সেই জন্য সে হয়তো পরবর্তীতে ফোন করবে। এবার আমি যাদেরকে অলরেডি একবার না করে দিয়েছি, সে যদি আবার দ্বিতীয়বার ফোন করে তাহলে আমার থেকে খুব একটা ভালো ব্যবহার পাবে না। আমার এখানে একটা বিষয় বলা, সাগরদিন ধরে বিষয়টা বললো না, সেটা হচ্ছে একটা বিষয় হচ্ছে পেড ইন্টারভিউ এবং আরেকটা হচ্ছে পেড রিভিউ, বিষয়টা কিন্তু আলাদা। মানে ধরো এটা দেখবে আমার ইন্টারভিউতে না, দেবদার সাথে লাস্ট ইন্টারভিউ করলাম, ওটা দেবদা নিজেই বলেছে, এই যে রূপম তুমি আজকে আমার ইন্টারভিউ করতে আসলে, কারণ তুমি জানো যে কোনটা পুল আছে, কিন্তু যদি তোমাকে আজকে এমন কেউ ডাকে যে তুমি জানো এটা তোমার খুব লাভ হবে না, তখন তুমি কি নিজের চ্যানেলের জন্য, প্রমোশনের জন্য একটা চার্জ করবে? অবশ্যই। তো এই চার্জটা করাটা কি ভুল? করাটা ভুল না তো? এটা কিন্তু আমার ইন্টারভিউতে দেবদাই বলেছে। বিষয়টা হচ্ছে ধরো আজকে হিন্দির ক্ষেত্রে হয়, সব জায়গাতেই হয়, আমাকে কেউ বললো যে আমাদের এই ছবিটার একটা প্রমোশন প্ল্যান করছি রূপম, তুমি আমাদের এই আর্টিস্টের ইন্টারভিউ করবে। ওকে, ওয়েল অ্যান্ড গুড, আমার মনে হয় সবাইকেই করে। তো সেটার জন্য আমরা প্রত্যেকেই একটা অ্যামাউন্ট ধরো বললাম যে এটা আমরা চার্জ করব। সে আগ্রহী হতেও পারে, নাও হতে পারে, সে আমাদের সাথে ইন্টারভিউ করলো, ঠিক আছে। এবার এমনও কিন্তু হয় ছবিটা ভালো লাগলো না আমার, সেক্ষেত্রে কিন্তু রিভিউটা নেগেটিভই হয়। আমি উদাহরণ দিচ্ছি, অথই বলে একটা ছবি এসেছিল, হ্যাঁ, ছবিটার আগে অনির্বাণ অর্ণর সাথে আমি ইন্টারভিউ করি 2 দিন আগে, 3 দিন আগে, রিভিউ দেখো ছবিটার। তুফান বলে ছবিটা এসেছিল, ছবির পরিচালকের সাথে আমাদের পুরো ইন্টারভিউ সেট, হবেই ইন্টারভিউ। এবার যদি মানুষ মানে আমরা যদি মানে একদম বলদ যদি কেউ হয়, তুমি এরকম ভাবতে পারো বলদেরা, সেট ইন্টারভিউ, হয়তো আরও বড় নাম ইন্টারভিউর সাথে যুক্ত হতে পারে, ছবিটা যদি ভালো রিভিউ দিয়ে দাও, কিন্তু রিভিউ আমরা কী দিলাম? আমার ডিরেক্টরের সাথে কথা হয়ে গেছে আমাদের প্রত্যেকের, ইন্টারভিউটা হয়নি কিন্তু দেওয়ার জন্য, খারাপ রিভিউ দেওয়ার জন্য। অরিত্র তো পুরো মাঝে মাঝে ওই তুফানেরই মনে হয়, তুফানের সময়। এবং আরও বিষয় তোমাকে বলে রাখছি, সেটা হচ্ছে আমি অরিত্র একজনের সাথে ছবি করেছিলাম, তার ছবির প্রমোশনের জন্য। আমি অরিত্র 2022 বা 21 হবে হয়তো 21, হ্যাঁ, ছবি করেছিলাম সেই ছবিটার প্রমোশনের জন্য। এবার ছবিটা তার 4 দিন পর এসছে, তুমি আজকেও গিয়ে আমার এবং অরিত্র রিভিউটা দেখে নাও, সেটা নেগেটিভ রিভিউ, ঠিক আছে। তার সাথে ছবি করেছি,
তাহলে আমরা তো 100% পজিটিভ কি 200% পজিটিভ রিভিউ দেওয়া উচিত, বছরের কি মানে ডিকেডের সেরা ছবি বলা উচিত আমাদের, আমরা কিন্তু নেগেটিভ রিভিউ দিয়েছি। তো বিষয়টা হচ্ছে যে আমার এই যে ইন্টারভিউ করা, ছবিটা প্রমোশন করা, এই পার্টটা আলাদা, এবং ছবি রিভিউ দেওয়া এই পার্টটা আলাদা, দুটো কিন্তু আলাদা সত্তা। মানে আমি রিভিউ দিচ্ছি বলে সেই ছবিটাকে আমাকে ভালো বলতে হবে এরকম কোনো দায়বদ্ধতা আমার নেই, ইন্টারভিউ করছি বলে না। এবার আমি বলছি আমার একটা জিনিস জিজ্ঞেস, মানে পেড রিভিউর অফার তার মানে তোমার কাছে ভরে ভরে আসে? হ্যাঁ, আমি বলছি যে এই কোয়েশ্চেনটা, এই সেম কোয়েশ্চেনটা খালি মানে যারা প্যারালালি কিছু ইন্ডিপেন্ডেন্টলি করছে, মানে আমাদের প্ল্যাটফর্মটা তো ইন্ডিপেন্ডেন্ট, যেহেতু ইউটিউবে আমরা প্রত্যেকে করছি, এই কোয়েশ্চেনটা আমাদের কাছে আসে কেন? এই কোয়েশ্চেনটা তো মেন স্ট্রিম মিডিয়ার কাছেও যাওয়া উচিত, কারণ মিডিয়া নেট বলে একটা কথা আছে। মিডিয়া নেটে কি হয় যে আমি আজকে আমার সিনেমা রিলিজ করছে, আমি তোমার পুরো পেপারটা নিলাম, পেপার জুড়ে আমার বিজ্ঞাপন বেরোবে, আমি পরপরই মানে এদের নাম প্রাইসও বলে দিতে পারি তোমাকে, সেগুলো কয়েক লাখে, যে আমি একটা কোনো যে সাপ্লিমেন্টারি হয় তার মধ্যে আমি 4 পাতা ইন্টারভিউ ভরবো, এগুলো তো সব পেড হয়। বা একটা পেপার আমার শুটিংয়ের সময়তে ফ্লোরে গিয়ে থেকে মানে কভার করা শুরু করবে, ফ্লোরে একটা ইন্টারভিউ করবে, অ্যানাউন্সমেন্টের এক্সক্লুসিভ একটা ইন্টারভিউ করবে, তারপর পরবর্তীকালে রিভিউ করবে, এটা একটা হিউজ প্যাকেজ। তো সেখানে তাহলে মেন স্ট্রিম মিডিয়াকে এই কোয়েশ্চেনটা কেন করতে হয় না, মানে এইটা তো সম্মুখীন হয় না সে, যে আপনি তাহলে এই প্যাকেজিংগুলো তো বিজ্ঞাপনের মতোই, যে আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি এবার এইটা করো। তো এটা কেন, এবার তুমি আমাকে বলো যে মিডিয়া, যে পেপার এত বিজ্ঞাপন ছাপায়, পেপার যখন শুরু হয়েছিল তখন বিজ্ঞাপন ছাপাতো না, এখন বিজ্ঞাপন ছাপায় কেন? সাস্টেনেবিলিটির জন্য, তাকে চালাতে হবে বিজ্ঞাপনের পয়সা দিয়ে। এবার তুমি বলো ইউটিউবের রেভিনিউ দিয়ে খালি কি চলতে পারে? তোমাকে এই যে পেড প্রমোশন, এটা তুমি কেন পার্ট হবে না? তুমি তো তোমার একটা ব্র্যান্ড বিল্ডিং করেছো। আমার কথা হচ্ছে যে বাকি ধরুন কেউ ফুড ব্লগ করছে, কেউ অন্য কোনো কমেডি কন্টেন্ট বানাচ্ছে, তারা কি কোনো জিনিস প্রমোট করে না? তো তারা করে যখন, তারা তো প্রাইস নেয় ওখান থেকে। তাহলে আমরা যদি একটা ফিল্ম প্রমোট করে সেখান থেকে চার্জেস নিই, তাহলে আমাদের সেটা প্রবলেম হচ্ছে কি করে? মেন স্ট্রিম মিডিয়া, অন্য ইউটিউবার এবং আমাদের মধ্যে তাহলে এই ফারাকটা কেন করা হচ্ছে, যে আমি যদি প্রমোশনে ইনভলভ থাকি তার মানে আমি করাপ্টেড হয়ে গেছি? ওয়াই দিস কোয়েশ্চেন টু আস অনলি? না, ব্যাপারটা হচ্ছে দেখো, এখানে প্রমোশন ইন্টারভিউর যে বিষয়টা, প্রমোশনের যে বিষয়টা, রূপমদার সঙ্গে বা অরিত্র যেটা বলতে চাইছে যে একটা ফিল্ম ধরে প্রমোট করলাম, এবার সেটা ইন্টারভিউ করে হতে পারে, বা দেবদার সঙ্গে আমি কিশোরী গানে নাচছি এটাও হতে পারে, তো যে খাদানের প্রমোশনের জন্য, তো সেটা একটা সম্পূর্ণ সাগর নীল যদি দেবদার সাথে নাচে কিশোরী গানে এরকম তাহলে কি মানে একটা ফিনফিনে শাড়ি পরে আমি কেন শাড়ি পরে, এইবার আমি তোর ইচ্ছাটা বুঝতে পারলাম, একটু মজাতে একটু দিতে হবে, এবার বোঝা যাচ্ছে। ঠিক আছে চলো, ঠিক আছে, যদি ধরো দেবদার নায়িকাই ধরে নাও হলাম, ঠিক আছে চলো, ঠিক আছে, অডিয়েন্স মজা একটু ঠুমকা দিয়ে দেখা না, ওটা করতে, ওটা ইদিকেই পারবে। যাই হোক, ব্যাপার হচ্ছে যে এই প্রমোশনের যে বিষয়টা, ইন্টারভিউ করার যে বিষয়টা, বা এই ডান্স অ্যান্ড অল, এগুলো আলাদা বিষয়, ঠিক আছে, আর রিভিউটা একটা সেপারেট জিনিস। তো আমার বিশ্বাস যে আমাদের কমিউনিটিতে পেড রিভিউয়ের সঙ্গে এখনও অবধি কেউ যুক্ত হয়নি আমাদের কমিউনিটির থেকে, এবং আমি সেই বিশ্বাসের সাথে মানে আমি থাকতে চাই আগামী দিনেও। এবং আমি পার্টিকুলারলি আর্টিস্টিক সেভেন সেন্সের বিষয়ে, আমার এবং কর্ণিতের বিষয়ে, এই বিষয়ে আমরা খুব ক্লিয়ার যে সৌরভ গাঙ্গুলির ব্যাপারে একজন বুকি স্টেটমেন্ট ছিল, বুকি মানে যারা আর কি খেলা ফিক্স করে আর কি, এবং টাকা পয়সা দেয় প্লেয়ারদেরকে, তাদের একটা স্টেটমেন্ট ছিল যে সৌরভ গাঙ্গুলিকে আমরা ভয় পেতাম কল করতে, আমরা কোনো সাহস করিনি কল করতে। তো আমার মনে হয় যারা পেড রিভিউ করবার জন্য ফোন করে রিভিউয়ারদেরকে, তাদের আর্টিস্টিক সেভেন সেন্সের সম্পর্কে যদি এরকম মনোভাব হয়, তারা যদি আমাদেরকে সৌরভ গাঙ্গুলি মনে করে এই বিষয়ে, যে ডোন্ট ডেয়ার আস টু কল। না, অরিত্রর ক্ষেত্রে আমি বলি যে অরিত্র যেহেতু ইন্ডাস্ট্রিতে কাজ করে, ওর জন্য ধরো তোমরা কোনো সময় খারাপ রিভিউ দিচ্ছ, অরিত্র সেটাই হয়তো পজিটিভ রিভিউ দিচ্ছে, সেক্ষেত্রে অনেকে ভাবতে পারে যে আচ্ছা ইন্ডাস্ট্রিতে কাজ করে, মানে পেড রিভিউ নয়, কিন্তু যেহেতু ইন্ডাস্ট্রিতে কাজ করে ওর জন্য ভালো ভালো বলতে হচ্ছে। এটা কি তোমাকে ফেস করতে? না, এটা ওটা অনেকে বলে, কিন্তু আমার এবার একটা কথা হচ্ছে, মানুষ দেখবে ইভলভ করে, ঠিক আছে? তো তুমি দেখবে একটা টাইমে আমি এই যে শুয়ে রিভিউ, যেটা খুব পপুলার, ওটা আমি অনেক বেশি ফ্রিকুয়েন্টলি করতাম। তো সেটা একটা পয়েন্টের পরে আমার এমনিই কমে গেছিলো, সেটা হিন্দি ছবির ক্ষেত্রেও বাংলা ছবির ক্ষেত্রে। এবার লোকে বলছে যে অনেকে আমি বাংলা ছবির ক্ষেত্রে নাকি কমিয়ে দিয়েছি বিকজ আমি ইন্ডাস্ট্রিতে কাজ করা শুরু করেছি। এবার না, আমি এটা তোমাকে ঘটনাটা বলছি। আমি নাম করেই বলছি, চলো, সৃজিত মুখার্জি একটা ছবি বেরিয়েছিল কাঠপুতলি বলে, ওই রাক্ষসানের রিমেক হয়েছিল, অক্ষয় কুমার করেছিল, ডিজনি হটস্টারে এসেছিলো। তো ওই ছবিটা আমি শুয়ে রিভিউ দিয়েছিলাম। তো ওটা সৃজিতদা দেখেছিল, তো সৃজিতদা আমাকে একটা ফোন করেছিল, ঠিক আছে, বললো দেখ এটা আমার ছবি নয়, আমার কিছু বলার নেই, কিন্তু তুই একটা জিনিস ভেবে দেখ যে এই ছবিটার মধ্যে তো অক্ষয় কুমার বাদেও তো এতগুলো লোক ইনভলভ আছে, এইভাবে শ্যুট হয়েছে, এই হয়েছে।
কিন্তু সৃজিতদা খুব না মানে এই জিনিসটা তো আমি জানি, কিন্তু সৃজিতদা খুব ভালো করে বুঝিয়ে বলেছিল, প্রথম কথা। সেকেন্ড হচ্ছে আমি যখন কাজ করা শুরু করলাম তখন আমি বুঝতে পারলাম যে একটা হচ্ছে কি তুমি ক্যামেরা মানে স্ক্রিনের এপারে বসে দেখছো, ঠিক আছে, আর একটা হচ্ছে তুমি যখন পিছন থেকে কাজ করছো তুমি আরও কিছু না জিনিস সামনে থেকে দেখতে পাচ্ছ, তুমি কিছু জিনিস বুঝতে পারছো যে এদের কন্ট্রোলে নেই, দিস ইজ নট অ্যাচিভেবল। মানে তোমাকে যদি 10 দিনে আমি বলি ছবি বানাতে, দের আর সার্টেন থিংস ইউ ক্যান নট অ্যাচিভ, ইম্পসিবল, করতেই পারবে না। মানে সেটা টাকা পয়সার জন্য নয়, টাইমের জন্য, ঠিক আছে, বা কিছু ক্ষেত্রে জিনিসপত্র আমাদের কাছে নেই সেই রিসোর্সেসগুলো, তো সেগুলো তুমি অ্যাচিভ করতে পারবে না। তো সেগুলো আমি মানে সামনে থেকে দেখলে তো হয়। তো মানুষেরও তো ইভলিউশন হচ্ছে, তোমারও তো তুমি এই যে সাগর নীল একটা টাইমে বলতো যে মানে ছবিতে ইমোশন থাকতেই হবে, নাহলে সেই ছবিটার কোনো মানে ভ্যালু নেই। কিন্তু এরকম তো ছবি হতেই পারে যেটা ইমোশনালি ইনার্ট, এটা ডিরেক্টরের কলই ছিল আগে থেকে যে আমি ইমোশনাল করতে চাই না কাউকে। এবার সেমভাবে আমি যখন সামনে থেকে প্র্যাকটিক্যালি দেখছি তখন আমার পার্সপেক্টিভটা চেঞ্জ হচ্ছে। তো তখন আমি বুঝতে পারছি যে এটা কেন করা হয়েছে, কী মাইন্ডসেটে করা হয়েছে, ঠিক আছে, কেন করতে পারেনি সেটা আমি বুঝতে পারছি। ধরো আমি বাংলা সিনেমার ক্ষেত্রে আমি তোমাকে একটা ছোটো এক্সাম্পল দিয়ে বলি, গ্রাফিক্সের প্রবলেম হলে আর আমি অ্যাড্রেসই করি না, কারণ আমি বুঝে গেছি এটা ডুয়েবল নয়। বিকজ আমাদের এখানে যে লেভেল অফ ইনফ্রাস্ট্রাকচার আছে, এবং এখানকার যে সবথেকে বড় ভিএফএক্স আর্টিস্ট তাকে রূপম খুব ভালো করে চেনে, রজতদার কথা বলছি, তার সাথে রূপম কথা বলে, রূপমের চ্যানেলে ইন্টারভিউ আছে, তুমি তার সাথে যদি প্র্যাকটিক্যালি কথা বলো, মানে রূপম অনেকবারই কথা বলেছে, আই এম শিওর, সেটা জানে যে দিস ইজ নট ফিজেবল। তুমি যদি এখন একটা ওই ছবি দেখতে বসে একটা কিছু অন্য কিছু মানে সাউথের স্ট্যান্ডার্ডের কিছু এক্সপেক্ট করো, ওটা ডুয়েবলই নয়, বিকজ অফ বাজেট, টাইম, অনেকগুলো ফ্যাক্টরস আছে। তুমি যখন ওটা বুঝে যাবে তুমি আর ওটাকে কনসিডার করবে না, তুমি রাদার দেখবে যে আচ্ছা ড্রামাটা কতটা ঠিক আছে, ইমোশন, ক্যারেক্টার ডেভেলপমেন্ট সেটা কতটা ভালো করতে পেরেছে, বুঝতে পারলে? তো এইগুলো তুমি যত তোমার এটা তোমার চেঞ্জ হতে হতে যাবে আর কি। আমি ধরো যখন কলেজে পড়তাম আমি ভাবতাম যে রোহিত শেট্টির ছবিতে গাড়ি উঠছে আর ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াসে গাড়ি উঠছে, ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস একটা বেটার হচ্ছে, রোহিত শেট্টি কেন করতে পারে না? হ্যাঁ, রোহিত শেট্টি বাজে, কিন্তু আমি পরে বুঝতে পারলাম যে ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াসের কাছে রয়েছে হচ্ছে 2000 কোটি টাকা, রোহিত শেট্টির কাছে 200 কোটি, 1800 কোটি শর্ট আছে। আর কিছু জিনিস এক্সিকিউশনের টাকা লাগবেই লাগবে, ওটা তুমি করতে পারবে না টাকা ছাড়া। তো সেইটা আমি বুঝে গেছি যেহেতু বানানোর মধ্যে ইনভলভ হয়েছি, তো সেইখানে আর কি তার সেটা তোমার রিভিউতেও এফেক্ট পড়ছে যেহেতু তোমার মাইন্ডটা চেঞ্জ হয়েছে। আমি জানি না এটার অ্যান্সার দেবে কি না, তোমরা দুজন হয়তো মজাও পেতে পারো। তুমি যখন কাউকে আগের কথা বলছি যে রিভিউ করতে, মানে শুয়ে শুয়ে রিভিউ করতে, তখন তুমি অন্যজন কি ফিল করছে সেটা তুমি বুঝতে পারতে না। রিসেন্টলি তোমার একজন একটা শুয়ে শুয়ে রিভিউ করেছে, জানো না? তুমি দেখোনি? হ্যাঁ, যেটা বললাম যে রিসেন্টলি একজন তোমায় শুয়ে শুয়ে রিভিউ করেছে, তো সেই অ্যাসপেক্টে তোমার কি ফিল হয়েছে বা মনে হয়েছে? না, আমার কিছু ফিল হয়নি। তার কারণ হচ্ছে আমি বলছি, আমি যেটা প্রথম কথা বলি যে কেউ তোমাকে অপমান করতে পারবে না যতক্ষণ তোমার মান তোমার হাতে, ওটা কেউ বাইরের লোকের হাতে তো আমি দিইনি, তো সে আমাকে অপমান করবে, আমি অপমানিত বোধ করিনি। তার কারণ হচ্ছে আমি যে গ্রাউন্ডে তাকে যে ক্রিটিসিজমটা করেছিলাম সেটা আমি এখনও বলছি যে আমি এখনও একই কথা বলবো। তার কারণ হচ্ছে সে কী করছিল, তার পয়েন্ট অফ ভিউটা কী ছিল, ব্যাপারটা বুঝতে হবে লোককে। সে বুঝতে পারেনি কেন আমি জানি না। সে একটা ছবি করেছে, সে একজন প্রফেশনাল, সে ফিস পেয়েছে, সে ছবিটা করেছে। ছবির 100% ওই যেটা বললাম ক্রিয়েটিভ কন্ট্রোল তার তো নেই, সে তো প্রডিউসার নয়, ডিরেক্টর নয়। তো সেই ছবি করেছে, ছবি রিলিজ হয়েছে, তাকে প্রচার করতে হবে, প্রচারে ভালো কথাই বলতে হবে তার নিজের ছবিকে নিয়ে। সে বলেছে ছবি রিলিজ হয়েছে, ছবির যা ফেট যা হয়েছে ফাইন, এই অবধি কোনো প্রবলেম নেই। ছবির প্রমোশনে সে যদি বাড়ি চারটে কথাও বলে আমার তাতে কোনো প্রবলেম নেই। আর আমি ছবির নেগেটিভ রিভিউতে তাকে কিন্তু একটা কথাও বলিনি, তার দোষ দিইনি, আমি ডিরেক্টরের দোষ দিয়েছি, ডিরেক্টরের ট্র্যাক রেকর্ডও খারাপ। কিন্তু সে কী করলো, ছবিটা যখন রিলিজ হয়ে গেল তারপরে ছবিটার মেকার্সদের উপর ব্লেম দিতে শুরু করলো যে আমার জন্য খারাপ হয়নি, মানে মেকাররা এইটা আমাকে প্রমিস করে ছবিটা পাল্টে গেছে, এই হয়েছে ওই হয়েছে, এরকম চারটে লজিক দিল আর কি। এবার আমার কথা হচ্ছে যে সিনেমাকে আমরা ধরি হচ্ছে যে প্রত্যেক যারা ক্রিয়েটার তাদের প্রত্যেকের সন্তানের মতো। তো তুমি যেহেতু তোমার সন্তান পারফর্ম করতে পারিনি, এখন তুমি ব্লেম চাপাবে যে ওর জন্য হয়েছে, আমার দিক থেকে আমার কোনো ছিল না। তো এই জিনিসটা তো খারাপ, আমি সেইটার বেসিসে ক্রিটিসিজম করেছিলাম। এবং এটা তুমি পৃথিবীর যে কোনো কোনায় তুমি দেখবে, যত খারাপই ছবি হোক, যে প্রমোট করছে সে কিন্তু সেই মানে যে ছবিটার পার্ট, সে কিন্তু তার পাশে দাঁড়িয়ে থাকে, সে কিন্তু স্ট্যান্ড নেয় যে হ্যাঁ আমার এখানে ভুল হয়েছে, ঠিক আছে, কিন্তু আমি ছবিটা করেছি। যে ধরো রোহিত শেট্টি আমি যদি বলি, দিলওয়ালে, সে বলে যে আমার ভুল হয়েছে, এটা প্রবলেম হয়েছে, দিলওয়ালে সেটা তো আমার সার্কাস, হ্যাঁ সার্কাস, যে আমার ভুল হয়েছে,
কিন্তু আমি ভাই এই ছবিটা বানিয়েছি আমার এই কারণের জন্য আমি বানিয়েছি। হ্যাঁ, আমার লকডাউনের সময় ছিল, আমরা লকডাউনের সময় ছিল, আমাকে আমার টিমকে এমপ্লয়মেন্ট দিতে হতো, তাই আমি করেছি। কোনো প্রবলেম নেই। ছবি ফ্লপ হয়েছে, কোনো প্রবলেম নেই, খারাপ হয়েছে, হতেই পারে। দিলওয়ালের ক্ষেত্রেও তাই হয়েছে। আমির খানের লাল সিং চাড্ডা সে নিজে অ্যাড্রেস করেছে, কিন্তু আনসাকসেসফুল পার্টি দিয়েছে, ওটা অ্যাকসেপ্ট করে নিয়েছে বড় হবে। তোমার ছবিটাকে তুমি কি করলে যে আমি আমার গা থেকে ঝেড়ে ফেলার জন্য ছবিটাকে উল্টো পাল্টা বলতে শুরু করলাম, আমাকে অন্য জিনিস প্রমিস করা হয়েছিল। এখন তোমাকে কি মানে যখন স্ক্রিপ্ট শুনেছিল তখন কি শোলে না মুগলে আজম ছিল যে এখন এটা এরকম হয়ে গেছে? তার মানে কি তোমার হচ্ছে কি আমি মানে পাবলিসিটিটা গেইন করবো সোশ্যাল মিডিয়াতে, সেই জন্যই তুমি করছিলে, সেটাকেই কল আউট করা হয়েছে। এবার সেটাকে তুমি, তোমার কাছে কোনো লজিক্যাল ব্যাখ্যা নেই সেটার, এটা তো লজিক্যাল ব্যাখ্যা তুমি দিতে পারলে, তুমি নিজের সন্তানকেই ম্যালাইন করছো, যেটা তোমার করা উচিত না, বাইরের লোক যেই ক্রিটিসাইজ করুক। এবার তখন তুমি কি করলে যে যখন অন্য একটা আসছে তখন আমি এরমভাবে রিপ্লাই করব, তো সেই একটা রিপ্লাই ভিডিওতে তোমার শান্তি হলো না, তুমি আরেকটা পোস্ট দিলে শান্তি হয়েছে। আমি কিছু রিপ্লাই করেছি, কিছু বলেছি, আমার কিছু যাই আসে না, ইট ডাজন্ট বদার মি অ্যাট অল, বিকজ আমি আমার গ্রাউন্ডে আমি জানি আমি ঠিকই করেছি। বিকজ ও যেটা করেছে নিজের সিনেমাকে খারাপ বলে, সেটা কোনো প্রফেশনাল লোক করবে না পৃথিবীতে, কেউ করবে না। পরবর্তীকালে হয়তো অ্যাড্রেস করতে পারে যে এই কারণে চলেনি, বা হ্যাঁ চলেনি, আনসাকসেসফুল, বাট সেটাকে নিয়ে খিল্লি করবে না নিজে, কোনো দিনও কোনো মানুষ করতে পারে না নিজের ক্রিয়েশনকে নিয়ে। আর লাস্ট এটা নিয়ে যে তুমি তার সাথে কি ভবিষ্যতে কাজ করবে? ধরো একটা স্ক্রিপ্ট লিখলে যেখানে ডিমান্ড করছে, যদি দেখো কাস্টিং তো আমার কল নয়, কাস্টিং যদি ডিরেক্টরের কল হয়, সে যদি প্রফেশনালি কাজ করে আমার কোনো প্রবলেম নেই, আমি তো এরকম প্রচুর লোকে ক্রিটিসাইজ করেছি, তাদের সাথে কাজ করেছি, তো আমার কোনো প্রবলেম নেই। কিন্তু আমি যখন কাজ করতে যাই আমি ভেরি প্রফেশনাল, আমি এক্সপেক্ট করি সামনের জন্য প্রফেশনাল, ঠিক আছে? কারণ আমি যখন প্রথম যেখানে কাজ করছি উইন্ডোজ প্রোডাকশনে, তাদের অনেক ছবিকে আমি খারাপ বলেছি, কিন্তু শিবুদা আমাকে এটা নিয়ে একবারও ডিসকাসও করেনি, কিছুই বলেনি। সে আমাকে বলেছে তোমার স্ক্রিপ্টটা পড়ো, শুনেছে, আচ্ছা ঠিক আছে, ওকে ডান। তো একটা প্রফেশনাল যে সাকসেসফুল যে ইন্টেলিজেন্ট প্রফেশনাল হবে সে এটাই এক্সপেক্ট করবে, আর আমিও সামনে থেকে সেটাই এক্সপেক্ট করব, ঠিক আছে? নিজের ক্রিয়েশনকে করা, ট্রোল করা, খিল্লি করা, যেহেতু আমি এখন বেঁচে পালাতে চাইছি, আই ওয়ান্ট টু এসকেপ, সেটা করা আমার মনে হয় যে কোনো ক্রিয়েটার ইভেন ইউটিউবের ক্রিয়েটারও, বা যে একটা ফেসবুকে পোস্ট লেখে সেও এটা করবে না। সে হয়তো অ্যাকসেপ্ট করবে যে হ্যাঁ এটা আমার ভুল হয়েছে, বা হচ্ছে আমি অ্যাপোলজি চেয়ে নিচ্ছি বা কিছু করছি, বা এটা আমার এইটা ভাবতে ভুল হয়ে গেছিলো, জাজমেন্ট দিতে ভুল হয়ে গেছিলো, বাট ওটাকে নিয়ে খিল্লি করে আমি সরে আসবো, অন্য লোকের ঘাড়ে ব্লেম চাপিয়ে দেবো, এটা কোনো ক্রিয়েটারের হতে পারে না। তাই সে আমাকে যাই বলুক, আমার তাতে কিছু আসছে না। তার আরেকটা কাজ আসছে, সেটাতে তার ট্রেলারের মধ্যে তার কাজ আমার ভালো লেগেছে, আমি তো বললাম, আজকেই রিভিউ করেছি, আমার ভালো লেগেছে, আমি বলেছি, আমি তো আমার জায়গা থেকে প্রফেশনালি আমি ঠিক আছে, আমি তো জানি সেটা, তো আমার সে কি বললো আমার তাতে কিচ্ছু ম্যাটার করে না, বদারডি নই আমি। আচ্ছা অরিত্র, তোমার কাছে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে তুমি জিদ্দার সাথে সিনেমা করছো, এটা নিয়ে যদি আমি জিজ্ঞেস না করি দর্শককে, তো জানো কি পরিমাণে কি আসতে চলেছে, তো দর্শক কি এক্সপেক্ট করবে? আমি জানি বেশি কিছু তুমি বলতে পারবে না, জাস্ট ওয়ান লাইনে যদি কিছু বলো। না দেখো, ইটস টু আর্লি টু কমেন্ট অন দ্যাট ফিল্ম, বিকজ ওটা অনেকটা মানে এখন প্রি প্রোডাকশন স্টেজে আছে। আমাদের আলোচনা অনেক দিন ধরে চলছে, মানে অনেক বছর ধরে, তো যাই হোক ফাইনালি মেটেরিয়ালাইজ হয়েছে। তো মানে দেখো এই ক্যারেক্টারের সম্পর্কে অলরেডি গুগলে অনেক কিছু অ্যাভেলেবেল আছে, মানে ধরো সাগর নীল ভিডিও বানিয়েছে, সেখানে সে অনেকগুলো কথা বলেছে। তো উনি মানে লাইফটা এত বেশি মানে কালারফুল, এত বেশি শেডস ক্যারেক্টারটার মধ্যে, তো আমার মনে হয় যে জিদ্দাকে একটা নতুনভাবে আর কি লোকে দেখতে পাবে আর কি, এটা আমার মনে হয়। আমরা ট্রাই করেছি, এবং কন্টেন্টটাই এরকম, মানে ইটস আ ভেরি কন্টেন্ট ড্রিভেন ফিল্ম অ্যাকচুয়ালি। তো এবার বাকি দেখা যাক কতটা আমরা সফলভাবে করতে পারি। এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।